হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে দেখো আমরা ক্লাস 8 এর প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য দেখো পরিবেশ বিজ্ঞানের 5 নম্বর স্কুল ধূপগুড়ি হাই স্কুল এইচএস থেকে যে কোশ্চেন পেপারটা দেওয়া হয়েছে সেটা আমরা আজকে ক্লাসে সলভ করে নেব। তাই অবশ্যই তোমরা আজকের ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। দেখো প্রথম এমসিকিউ, চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক আনসার হচ্ছে বেড়ে যায়। কেমন? ধরো একটা বিশুদ্ধ জল নেওয়া হয়েছে, বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100°C, কিন্তু এর ওপর যদি চাপ বাড়ানো হয় তাহলে সেক্ষেত্রে জলের স্ফুটনাঙ্ক কিন্তু বেড়ে যায়। যেমন প্রেসার কুকারের মধ্যে যেহেতু চাপটা বেশি, তাহলে সেক্ষেত্রে জলের স্ফুটনাঙ্ক কিন্তু 100 অপেক্ষা বেশি, মোটামুটি 110 বা 120°র কাছাকাছি কিন্তু হয়ে যায়। এরপরে সূর্য থেকে তাপ পৃথিবীতে যে পদ্ধতিতে আসে সেটি হলো আনসার হচ্ছে বিকিরণ। ঝালাই একটি তাপমোচী বিক্রিয়া, মানে এখানে তাপ উৎপন্ন হয়। এই বিক্রিয়াতে কোন কোন গ্যাসের মিশ্রণ ব্যবহার করা হয়? এখানে অক্সি অ্যাসিটিলিন শিখা, তাহলে অক্সিজেন থাকবে এবং তার সঙ্গে অ্যাসিটিলিন, এই দুটি গ্যাস কিন্তু থাকবে, অপশন সি। প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? এগুলোর মধ্যে দেখো অপশন ডি CH3COOH অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। পরের পাতায় চলে যাব। দেখো ডেঙ্গি কোন জীবাণু ঘটিত রোগ? আনসার হচ্ছে দেখো এখানে ফ্ল্যাভি ভাইরাস। কেমন? এটা হচ্ছে জীবাণুটির নাম। খারিফ ফসলের একটি উদাহরণ হলো, খারিফ ফসল হচ্ছে ভুট্টা। ডটস পদ্ধতিতে যে রোগের চিকিৎসা করা হয় তা হলো যক্ষা। এরপরে আমরা দুই দাগের প্রশ্নগুলোর আনসার দেখে নেব। প্রথমে দেওয়া হয়েছে 0°C তাপমাত্রার 1 গ্রাম জল এবং 1 গ্রাম বরফের মধ্যে কার তাপের পরিমাণ বেশি এবং কত বেশি? 0°C উষ্ণতার 1 গ্রাম জল থেকে যখন আমরা 0°C উষ্ণতার 0°C উষ্ণতার যখন বরফ থেকে যখন আমরা 0°C উষ্ণতার জলে পরিণত করি 1 গ্রাম, সেক্ষেত্রে আমাকে বাইরে থেকে 80 ক্যালোরি করে তাপ কিন্তু বেশি দিতে হয়। তাহলে বরফ অপেক্ষা 1 গ্রাম জলের মধ্যে 80 ক্যালোরি করে তাপ বেশি থাকে। সেটাই তোমরা লিখবে যে 0°C উষ্ণতার বা 0°C তাপমাত্রার 1 গ্রাম জলে বেশি তাপ থাকে এবং 80 ক্যালোরি তাপ বেশি থাকে। এরপরে নেক্সট, এমন একটি পদার্থের নাম লেখো যার গলনাঙ্ক ও হিমাঙ্ক আলাদা। তোমরা লিখবে কাঁচ লিখতে পারো, মাখন লিখতে পারো বা মোম লিখতে পারো। এরপরে জারক দ্রব্য নিজে কি হয়? জারক দ্রব্য মানে অন্যকে কি করে? জারিত করে, কিন্তু নিজে কি হয়? নিজে বিজারিত হয়। তাহলে এখানে তোমরা বসাবে বিজারিত। আর বিজারক দ্রব্য অন্যকে বিজারিত করে কিন্তু নিজে কি হয়? নিজে জারিত হয়, তাহলে এখানে জারিত বসাবে। তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্য পদার্থে কারা তড়িৎ পরিবহন করে? তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলির মধ্যে যেগুলো আয়ন থাকে, ক্যাটায়ন এবং অ্যানায়ন থাকে, তারা তড়িৎ পরিবহন করে। তাহলে ক্যাটায়ন ও অ্যানায়ন। সত্য মিথ্যা, মেঘে মেঘে ঘর্ষণে মেঘ আহিত হয়, এটা কিন্তু সত্য। আহিত হয় মানে তার মধ্যে আধান সৃষ্টি হয়। মৌমাছি জীবনচক্রের 4টি দশা কি কি? 4টি দশা হচ্ছে দেখো, প্রথম দশা হচ্ছে ডিম, তারপরে লার্ভা, তারপরে পিউপা দশা, আর শেষ দশা হচ্ছে পূর্ণাঙ্গ দশা। 3 দাগের প্রশ্নগুলোতে চলে যাব। প্রথম প্রশ্ন, কুয়াশা কিভাবে সৃষ্টি হয়? 39 পাতায় দেওয়া হয়েছে, রাতে বাতাস প্রায় স্থির থাকলে ভূপৃষ্ঠের কাছাকাছি অনেকখানি জায়গার বায়ু ধীরে ধীরে শীতল হয়ে জলীয় বাষ্প দিয়ে সম্পৃক্ত হয়ে পড়ে। মানে যদি উষ্ণতা, সেই অঞ্চলে উষ্ণতা শিশিরাঙ্কের থেকে কমে যায়, তাহলে সেক্ষেত্রে বাতাসের মধ্যে সেই অবস্থায় থাকা জলীয় বাষ্প দ্বারা সেই বাতাসটা কি হয়ে যায়? সম্পৃক্ত হয়ে পড়ে। এই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বাতাসে ভাসমান ধূলিকণার উপর জলকণা রূপে জমা হয়ে ভাসতে থাকে। এভাবেই কুয়াশা সৃষ্টি হয়। 2 নম্বর প্রশ্ন, দুখণ্ড বরফকে একই সঙ্গে চাপ দিলে জোড়া লাগে কেন? লিখবে চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কমে যায়, মানে যে উষ্ণতাতে বরফটা গলে তার থেকে কম উষ্ণতায় বরফটা গলে যায়, অর্থাৎ গলনাঙ্কটা এখানে কমছে। ফলে চেপে ধরার সময় দুটি বরফের সংযোগস্থলে, মানে যে জায়গাটাতে এরা সংস্পর্শে থাকছে বা কন্ট্যাক্টে থাকছে, সেই স্থানে গলনাঙ্ক কমে ও বরফ গলে জল হয়। যখন চাপ সরিয়ে নেওয়া হয় তখন গলনাঙ্ক আবার বেড়ে যায় এবং গলে যাওয়া অংশ আবার বরফে পরিণত হয়, মানে গলে যাওয়া জলটা আবার বরফে পরিণত হয়। ফলে বরফের টুকরো দুটো জুড়ে যায়। পেজ নাম্বার 34। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন, জারণ বিজারণ একসঙ্গে ঘটে, উদাহরণ সহ ব্যাখ্যা করো। তোমাদের টেক্সট বুকের মধ্যে অনেকগুলো এক্সাম্পল দেওয়া হয়েছে, আমি 1 নম্বর যে এক্সাম্পল সেটা দিয়ে এক্সপ্লেন করব। লিখবে যে উত্তপ্ত কালো রঙের কিউপ্রিক অক্সাইড, অর্থাৎ ব্র্যাকেটে তোমরা লিখতে পারো CuO, এর উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস
পাঠালে কিউপ্রিক অক্সাইড বিজারিত হয়ে লালচে বাদামি ধাতব কপার ব্র্যাকেটে Cu ধাতব কপারে পরিণত হয় এবং হাইড্রোজেন জারিত হয়ে জল উৎপন্ন হয়। এখানে কিউপ্রিক অক্সাইড হাইড্রোজেন দ্বারা বিজারিত হয়ে ধাতব কপার উৎপন্ন হয়, মানে ধাতব কপার উৎপন্ন করে। তাহলে এখানে হাইড্রোজেনটা হচ্ছে বিজারক, যেহেতু কপার কিউপ্রিক অক্সাইডকে বিজারিত করে কপার উৎপন্ন করছে। আর এখানে কিউপ্রিক অক্সাইডটা জারক, তার কারণ সেটা কি করছে, হাইড্রোজেনকে জলে জারিত করছে এবং নিজে সেক্ষেত্রে কপারে বিজারিত হচ্ছে। তাই উপরের বিক্রিয়া থেকে বলা যায় যে জারণ বিজারণ সর্বদা একই সঙ্গে ঘটে। এরপর 4 দাগের প্রশ্নগুলো সলভ করব। 4-এর 1-এর এ, লোহার পাইপের উপর জিঙ্কের প্রলেপ দিতে হলে ক্যাথোড ও অ্যানোড হিসাবে কি কি ব্যবহার করতে হবে। যে জিনিসের উপর প্রলেপ দেব, এখানে লোহার পাইপের উপর প্রলেপ দেব, তার জন্য এটাকে ক্যাথোডে রাখবো, এবং জিঙ্কের প্রলেপ দেব, তার জন্য বিশুদ্ধ জিঙ্কের যেটা পাত, কেমন বিশুদ্ধ জিঙ্কের পাতটাকে আমরা অ্যানোড হিসাবে রাখবো। এরপরে 2 নম্বর প্রশ্ন, মানে বি দিয়ে দেওয়া হয়েছে, তড়িৎ বিশ্লেষণের 2টি ব্যবহার লেখো। প্রথম ব্যবহার তোমরা লিখবে ধাতু নিষ্কাশন। তড়িৎ বিশ্লেষণ করে কিছু কিছু ধাতুর যৌগ থেকে ধাতুকে আলাদা করা হয়। এরকম 3টি ধাতু হলো সোডিয়াম, পটাশিয়াম ও ক্যালসিয়াম। এদের ক্লোরাইড লবণগুলিকে গলিত অবস্থায় রেখে তড়িৎ বিশ্লেষণ করে ধাতুকে পাওয়া যায়। এতটা লিখলে। সেকেন্ড লিখবে ধাতু পরিশোধন। তামা বা কপার আমাদের অতি প্রয়োজনীয় ধাতু, প্রায় সমস্ত বৈদ্যুতিক যন্ত্রে তামার তার লাগে। তামার যৌগ থেকে প্রথমে যে তামা নিষ্কাশিত হয় তা অশুদ্ধ। অশুদ্ধগুলোকে দূর না করলে তড়িৎ পরিবাহিতা কম হবে, তাই অশুদ্ধগুলোকে দূর করা হয়। অশুদ্ধ কপারকে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে শুদ্ধ করা হয়। 2টি বলেছে, 2টি ব্যবহার তোমরা টেক্সট বুক থেকে লিখে নেবে। 2 নম্বর প্রশ্ন, বজ্রপাত ও বজ্রনাদ বলতে কি বোঝায়। বজ্রপাত দেখো রাইমার্টিনে দেওয়া হয়েছে, একই মেঘের 2 ভিন্ন অংশে থাকা বিপরীত আধান অথবা 2টি ভিন্ন মেঘের স্তরে থাকা বিপরীত আধানের পারস্পরিক প্রতিমিত্বকরণ মানে নিউট্রালাইজেশনের ফলে সংশ্লিষ্ট অংশদ্বয়ের মধ্যে বিপুল পরিমাণে তড়িৎ মোক্ষণ ঘটে। এই জায়গাটা সংক্ষেপে তোমরা লিখতে পারো যে 2টি মেঘের ভিন্ন স্তরে থাকা বিপরীত আধানের ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে তড়িৎ মোক্ষণ ঘটে। তড়িৎ মোক্ষণের ফলে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। এই বিপুল তাপের প্রভাবে আশেপাশের বাতাস প্রায় 10,000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত হয়ে শ্বেততপ্ত বিকিরণ নির্গমন করে। একেই বজ্রপাত বলে। এরকম ভাবে সংক্ষেপে লিখতে পারো। আর বজ্রনাদ, এটাও তোমরা সংক্ষেপে লিখবে। বজ্রপাতের প্রবাহ পথ বরাবর অবস্থিত বায়ুর দ্রুত প্রসারণের ফলে উৎপন্ন যে শব্দ, সে শব্দকেই বজ্রনাদ বলে। 3-এর এ, লৌহ সালফিউরিক অ্যাসিড মিশ্রিত ফেরাস সালফেট দ্রবণে অক্সিজেন গ্যাস চালনা করলে কি ঘটবে, সমীকরণ সহ লেখো। লিখবে সামান্য লৌহ সালফিউরিক অ্যাসিড মেশানো ফিকে সবুজ রঙের ফেরাস সালফেট দ্রবণ নিয়ে তার মধ্যে অক্সিজেন গ্যাস চালনা করলে কিছুক্ষণ পর দেখা যাবে দ্রবণের বর্ণ হলুদ হয়ে গেল। এক্ষেত্রে ফেরাস সালফেট অক্সিজেনের দ্বারা জারিত হয়ে ফেরিক সালফেটে পরিণত হয়। বিক্রিয়াটা দেবে ফেরাস সালফেট আর সালফিউরিক অ্যাসিড অক্সিজেন তৈরি হচ্ছে। দেখো এখানে ফেরিক সালফেট এবং তার সঙ্গে জল উৎপন্ন হচ্ছে। এখানে তোমরা এই ফেরাস সালফেট থেকে ফেরিক সালফেট এরকম ভাবে দাগ দিয়ে উপরে তোমরা লিখে দেবে, আমি নিচে লিখছি জায়গা নেই, জারণ এরকম ভাবে লিখে দেবে। বি দিয়ে বলা হয়েছে পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে MnO2 মানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যবহারের ভূমিকা কি। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো পরীক্ষাগারে যখন পটাশিয়াম ক্লোরেট মানে KClO3 কে মানে সেখান থেকে যখন অক্সিজেন প্রস্তুত করা হয়, যদি MnO2 মেশানো না হয় তাহলে সেক্ষেত্রে অনেক উষ্ণতা প্রয়োজন। দেখো প্রায় 650 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এই KClO3 ভেঙে গিয়ে সেখান থেকে অক্সিজেন গ্যাস নির্গত হয়, মানে অক্সিজেন গ্যাস বের হয়। এবার যদি আমি শুধুমাত্র পটাশিয়াম ক্লোরেট না নিয়ে তার সঙ্গে সামান্য পরিমাণ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মানে MnO2 মিশিয়ে নিই, মেশানোর পর সেই মিশ্রণটাকে যদি উত্তপ্ত করি তাহলে কিন্তু 650 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন হয় না। তার থেকে অনেক কম উষ্ণতা, দেখো মোটামুটি 230 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পটাশিয়াম ক্লোরেট বিয়োজিত হয়ে যায়। বিয়োজন বিক্রিয়া তোমরা ক্লাস 7-এ পড়েছো। তাহলে বিয়োজিত হয়ে যায়, নিয়ে হয়ে যাওয়ার পর অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে এক্ষেত্রে MnO2 অনুঘটক হিসাবে কাজ করে ওই বিক্রিয়াটা যেটা অনেক উষ্ণতা বেশি উষ্ণতায় ঘটছিল সেটাকে অনেক কম উষ্ণতায় সম্পন্ন করতে সাহায্য করে। নিয়ে তোমরা এই রাসায়নিক সমীকরণটাও চাইলে দেখাতে পারো। এরপরে 4-এর এ, মুরগি পালনে লিটার কি। আমি প্রথমে রাইমার্টিন থেকে দেখাচ্ছি। দেখো ডিপ লিটার পদ্ধতিতে মুরগি পালনের ক্ষেত্রে লিটার বা বেড হলো এক বিশেষ ধরনের সজ্জা মানে বিছানা।
বিচালি মানে ছোট করে কাটা খড়, কাঠের গুঁড়ো, শুকনো পাতা, তুলো বীজ, ধান ও যবের তুষ, ফলের খোসা ইত্যাদি দিয়ে ঘরের মেঝেতে যে মুরগির সজ্জা তৈরি করা হয় তাকেই লিটার বলে। চুন ছড়িয়ে লিটারকে জীবাণুমুক্ত করে নেওয়া হয়। টেক্সট বুক থেকে লিখতে চাইলে দেখো লিখবে এখান থেকে শুরু করে, বিচালি থেকে শুরু করে পরের পাতায় চলে যাও, একদম এটাই লিটার, এতটা পর্যন্ত লিখতে পারো। আজকে সেটের শেষ প্রশ্ন, পূর্ণাঙ্গ মাছ তৈরির ধাপগুলি কি কি? লিখবে পূর্ণাঙ্গ মাছ তৈরির ধাপগুলি হলো, প্রথমে হচ্ছে ডিম পোনা, এরপর আতুর পুকুর, তারপর দেখো সেখানে ধানি পোনা তৈরি হয়, তারপর পালন পুকুর, সেখানে চারা পোনা তৈরি হয়, তারপর সঞ্চয়ী পুকুরে রাখলে সেটা পূর্ণাঙ্গ মাছে পরিণত হয়। তাহলে এগুলো হচ্ছে ধাপ। তাহলে আজকে দেখো আমরা প্রশ্ন বিচিত্রা থেকে 5 নম্বর স্কুল অর্থাৎ ধূপগুড়ি হাই স্কুল এইচএস থেকে যে কোশ্চেন পেপারটা দেওয়া ছিল সেটা আমরা সলভ করে নিলাম। আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং যারা এখনো পর্যন্ত পুরোনো ক্লাসগুলো দেখোনি সেগুলো তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে পুরোনো ক্লাসগুলো অবশ্যই দেখে নিও। তাহলে আজকের ক্লাসে এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।